আজ আমার নিবেদনে প্রফুল্ল রায়ের একটি নিদারুণ অভিজ্ঞতার কাহিনী। সেই অভিজ্ঞতার কাহিনীটিকে তিনি একটি গল্পের রূপ দিয়েছিলেন। কি সেই গল্প জানতে হলে শুনতে হবে আমার আজকের গল্প, প্রফুল্ল রায়ের লেখা ট্রেন। মনে পড়ে 7 বছর আগে ভূসাওয়াল জংশনে নয়না শ্রীবাস্তব আর অর্জুন শ্রীবাস্তবকে দেখে চমক লেগেছিল। পরের দিন বোম্বাইতে ফিরতে তাদের কথা যদি লিখে ফেলতাম, লেখাটার গায়ে সেই চমকের বেশ খানিকটা ফুটে থাকতো। 7 বছর পর আজ লিখতে বসে মনে হচ্ছে সেদিনের সেই বিস্ময়, বিমূঢ়তা আর বিভ্রান্তি নিজের মধ্যেই অনেকখানি থিতিয়ে গেছে। তবু যেন যতটুকু অবশিষ্ট আছে সত্তার অতল স্তরের ঢেউ তুলতে তাই যথেষ্ট। সেটুকু দিয়ে অনায়াসেই একটি রহস্য নাটকের ভূমিকাও রচনা করা যায়। অভিজ্ঞতাটা এই রকম। 7 বছর আগে ভূসাওয়াল জংশনে একটি ট্রেনের 2য় শ্রেণীর কামরায় বসেছিলাম। এই ট্রেনটা এখান থেকেই ছাড়ে, গন্তব্য বোম্বাই, আমার দৌড় বোম্বাই পর্যন্ত। সে সময় একটা ওষুধ কোম্পানির আমি ছিলাম সেলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কোম্পানির আর ওষুধের দোকানদারদের মধ্যে ঘটকালি করতে হতো। আমার হেড অফিস বোম্বাইতে, থাকতাম ভূসাওয়ালে। কোম্পানির মাল চালাবার জন্য জায়গাটা চষে ফেলতাম, আর প্রতি মাসে একবার করে হেড অফিসে এসে কাজকর্ম কেমন চলছে তার রিপোর্ট দিয়ে যেতাম। সেদিন ট্রেনে খুব একটা ভিড় ছিল না। 2য় শ্রেণীর যে কামরাটাতে আমি বসেছিলাম তাতে মাত্র 10-12 জন যাত্রী। বিক্ষিপ্তভাবে তারা এদিকে সেদিকে ছড়িয়েছিল। সময়টা ছিল রাত্রি। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে গেছিল, আর কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। মাসটি ছিল ফাল্গুন, নামই ফাল্গুন, নইলে আকাশে বাতাসে কোথাও ষষ্ঠ ঋতুর ঘোর লেগে নেই। 7 বছর আগের সেই দিনটির মতি গতি রীতিনীতি সব কিছুই ছিল হেমন্তের বিষণ্ণতার দিকে। জানলার বাইরে যতদূর দেখা যায় চোখ, শুধুই কুয়াশা, গাঢ় নিবিড় স্তরে স্তরে সাজানো নিবিড় কুয়াশা। দুর্ভেদ্য যবনিকার মতো সেই কুয়াশা চারিদিকে অনড় হয়েছিল। দূরমনস্কের মতো বাইরে তাকিয়েছিলাম। এদিকে অভ্রান্ত নিয়মে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছিল। প্ল্যাটফর্মে ইতিমধ্যেই 2বার ঘন্টি হয়ে গেছে। 3য় ঘন্টির সঙ্গে সঙ্গেই যুগপৎ গার্ড এবং ইঞ্জিনের হুইসেল শোনা যাবে। তারপরেই বিশাল দেহ এই লোহার সরীসৃপ ছুটতে শুরু করবে। 3য় ঘন্টিটি সবে মাত্র পড়তে শুরু করেছে। সেই সময় কামরার দরজা খুলে ব্যস্তভাবে প্রায় হুড়মুড় করে যারা উঠে এলো তাদের একজন মহিলা এবং একজন পুরুষ। কত হবে বয়স পুরুষটির? 40 অর্ধ তো বটেই, তবে 50-এর অনেক নিচে। প্রৌঢ় তা একরকম বলা যায়, তবে যৌবন তখনও তার উপর থেকে পুরোপুরি দখল ছাড়েনি। লোকটি আশ্চর্য সুপুরুষ। দীর্ঘ সুগঠিত শরীর তার, মেরুদণ্ড ঋজুরেখার ওপর দিয়ে উঠে গেছে। চওড়া কবজি, তীক্ষ্ণ নাক, বিস্তৃত বুক। গায়ের রং টকটকে, গৌর বর্ণই বলা যায়। এই নাক, মুখ, গায়ের রং সব মিলিয়ে এমন চেহারা এই অঞ্চলে অর্থাৎ দাক্ষিণাত্যে দুর্লভ। এই রূপ পুরোপুরি আর্যাবর্তের। লোকটির পরনে সিল্কের পাঞ্জাবি আর ফিনফিনে ধুতি, মাথায় জরির কাজ করা হলুদ পাগড়ি, চোখের কোণে সুরমার টান, পায়ে শৌখিন নাগরা। সাজসজ্জায় সামন্ত যুগ থেকে খুব বেশি দূরে সে এগিয়ে আসতে পারেনি। পুরুষটির তুলনায় রমণীটির বয়স অনেক কম। সে যে তরুণী এর মধ্যে সংশয়ের অবকাশ নেই। কপালের আধা আধি পর্যন্ত ঘোমটা টান, কনুই থেকে হাতের আঙুল পর্যন্ত, মুখটা, গলার কিছু অংশ আর পায়ের পাতা দুখানি। এছাড়া সমস্ত শরীরটাই ছিল তার দামি বেনারসিতে মোড়া।
তার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারিনি। সে যেন আমাকে পলকে জাদু করে ফেলেছিল। চোখ দুটি তার বিশাল, মাঝখানের নীল মণি দুটি যেন টলটলে সরোবর। পুরুষটির মতোই তার নাক তীক্ষ্ণ, তবে গায়ের রং আরো দীপ্ত, আরো রক্তাভ। ছোট্ট কপালের উপর থেকে কুঞ্চিত ঘন চুলের ঘের। গলার যে অংশটুকু দেখতে পেয়েছিলাম সেখানে কোনো রেখা নেই, একেবারে পেলব এবং মসৃণ। হাতের আঙুলের সঙ্গে চাপার কলির উপমা দেওয়া হয়। সেটা বোধহয় অতিরঞ্জিত নয়, অন্তত তরুণীটির হাতের দিকে তাকিয়ে আমার তাই মনে হয়েছিল। মেয়েটি যেন পুতুল, তুলতুলে মোমের পুতুল। মনে আছে কামরায় উঠে তারা এক করে জানলার ধার ঘেঁষে পাশাপাশি বসেছিল। তারপর একটু পরেই ট্রেন চলতে শুরু করে। আমার দৃষ্টিটা কিন্তু মেয়েটির মুখের উপরই স্থির হয়েছিল। এমন রূপসী কি আগে কখনো দেখিনি? নিশ্চয়ই দেখেছি, তবে অমন অভব্যের মতো তাকিয়েছিলাম কেন? সেটা অকারণে নয়। মেয়েটির রূপ আমার সমস্ত সত্তাকে মুগ্ধ করে দিয়েছিল ঠিকই। কিছুক্ষণ তাকিয়ে থেকে একসময় নিশ্চয়ই চোখ ফিরিয়ে নিতাম, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করে ফেরানো হয়নি। মেয়েটির মুখের বাইরের গাঢ় কুয়াশার মতো পৃথিবীর সবটুকু বিষণ্ণতা যেন জমা হয়েছিল। নিষ্প্রাণ, অনুভূতি শূন্যের মতো পুরুষটির পাশে বসেছিল সে। জীবনের কোনো লক্ষণই তার মধ্যে আবিষ্কার করা যাচ্ছিল না। মনে পড়ে 2-3টি বড় স্টেশন পেরিয়ে যাওয়ার পর একটা ছোট ফ্ল্যাগ স্টেশনে হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে পুরুষটি অত্যন্ত ব্যস্ত হয়ে ওঠে। সঙ্গিনীর দিকে তাকিয়ে বলেছিল, বড় তিয়াস পেয়েছে, সরাইটা দাও তো, পানি নিয়ে আসি। লক্ষ্য করেছি গাড়িতে ওঠার পর থেকে তাদের এই প্রথম কথা। না, আমার অনুমান ভুল নয়। যে হিন্দিটা সে বলেছিল সেটা নিঃসংশয় হওয়া গেছে তারা উত্তর ভারতের মানুষ। তাদের সঙ্গে চামড়ার একটা সুটকেস, একটা হোল্ডল, আর ছিল বেতের প্রকাণ্ড একটা ঝুড়ি। নিঃশব্দে ঝুড়ির ভেতর থেকে কাঁচের সোরাই বার করে সঙ্গীর হাতে দিয়েছিল তরুণীটি। তারপর অতল গভীর বিষাদের মধ্যে আবার ডুবে গেছে। আর সোরাই পেয়ে কামরার দরজা খুলে স্টেশনে নেমে গেছে পুরুষটি। তারপর ঘড়ির কাঁটার সময় পাক খেয়ে যাচ্ছিল। দেখতে দেখতে 10 মিনিট কেটে গেছে, কিন্তু পুরুষটি আর ফেরেনি। এক সময় প্ল্যাটফর্মের ঘন্টি আর গার্ডের হুইসেল একই সঙ্গে বেজে উঠেছে। সঙ্গে সঙ্গে ট্রেনও চলতে শুরু করে দিয়েছে। দূরে বসে আমি অস্থির হয়ে উঠেছিলাম। বুকের ভেতর শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছিল। সর্বনাশ, জল আনতে লোকটা কোথায় গেল? এদিকে যে মেয়েটি একা, তার উপর ট্রেনও ছেড়ে দিয়েছে এবং ক্রমশ গতিও বেড়ে যাচ্ছিল। এখন কি করা যায়? ওদিকে ওই বিষাদময়ী মেয়েটিও চঞ্চল হয়ে উঠেছে। জানলা দিয়ে মুখ বাড়িয়েছিল সে, কিন্তু গাঢ় ঘন কুয়াশার জবনিকা ভেদ করে কিচ্ছু দেখার সাধ্য ছিল না। কামরার মধ্যে অন্য সব যাত্রী যারা লক্ষ্য করেছিল ব্যাপারটা, হতভম্ব হয়ে গেছে সকলে। কি করা যায় তারা যেন কেউ বুঝে উঠতে পারছিল না। না, আমি আর বসে থাকতে পারিনি। কিছু একটা করা দরকার, কিন্তু কি করব? কি করলে বোম্বাইগামী এই গাড়ির কামরায় সেই লোকটিকে ফিরিয়ে আনা যায়? ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতো কর্তব্যটা মনে পড়ে গেছে। লাফ দিয়ে সিটের উপর উঠে চেন টেনে দিয়েছি। তারপর মেয়েটির সামনে গিয়ে জিজ্ঞেস করেছি, যে ভদ্রলোক জল আনতে নেমে গেছেন উনি আপনার কে? জানলার বাইরে বুক পর্যন্ত বার করে তাকিয়েছিল মেয়েটি। আমার কথা কানে যেতেই শরীরের ওপরের দিকটা ভেতরে নিয়ে এসেছে, তারপর নাক পর্যন্ত ঘোমটা টেনে দিয়েছে। বুঝতে পারছিলাম অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলার অভ্যেস নেই তার। সম্ভবত যে জগতে তার বাস সেটা এখনো অসূর্য স্পর্শ। আধুনিক কালের আলো বাতাস সেখানে বিশেষ পৌঁছাতে পারেনি। আমি বলেছিলাম, এখন লজ্জার সময় নয়, বলুন উনি কে? এরপর
ঘোমটার তলা থেকে মৃদু শব্দ ভেসে এসেছে, আমার স্বামী। কি নাম? মেয়েটি এবার উত্তর দেয়নি। আমি অসহিষ্ণু সুরে বলেছিলাম, নামটা না জানলে কি করে ডাকবো? যদি অন্য কামরায় উঠে থাকেন কিংবা স্টেশনেই যদি থেকে যান, নামটা জানা থাকলে তো সুবিধে হবে। মেয়েটি নামটা বলেনি, তবে একটি কাগজে ভাঙা ভাঙা বাঁকাচোরা নাগরীয় হরফে লিখে দিয়েছিল, অর্জুন শ্রীবাস্তব। হাতের লেখা দেখেই অনুমান করা যায় মেয়েটি বেশি লেখাপড়া জানে না। এদিকে গাড়িটা থেমে গেছিল। খানিক পরে কালো উর্দি পরা গার্ডের মুখ দেখা দিয়েছে। কেন চেন টানা হয়েছে সে সম্বন্ধে প্রশ্নও করেছেন। আমি সংক্ষেপে ব্যাপারটা বুঝিয়ে বলেছি। তারপর শুরু হলো খোঁজা। গার্ড সাহেব এবং আমি তো ছিলামই। আমাদের কামরায় আরো জনা কয়েক এগিয়ে এসেছিল। প্রতিটি কামরায় আমরা হানা দিয়েছিলাম। অর্জুন শ্রীবাস্তবের নাম ধরে ডেকেছিলাম, কিন্তু না, কোথাও তাকে পাওয়া যায়নি। অবশেষে আমরা স্থির করলাম সেই ছোট ফ্ল্যাগ স্টেশনটিতে গিয়ে খুঁজে দেখব। গাড়িটা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল। এখান থেকে ফ্ল্যাগ স্টেশনটি আধ মাইলের মধ্যে। আমরা জনা পাঁচেক রেল লাইন ধরে কুয়াশার দেয়াল ঠেলে ঠেলে ফিরে গিয়েছিলাম। গার্ড অবশ্য যাননি। গাড়িটাকে অনাথ করে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, তবে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ফেরা পর্যন্ত গাড়িটাকে আটকে রাখবেন। ফ্ল্যাগ স্টেশনেই অর্জুন শ্রীবাস্তবকে আবিষ্কার করা গিয়েছিল। অর্জুনের কথা বলার আগেই স্টেশনটায় একটু পরিচয় দেওয়া যাক। স্টেশন বলতে যথেষ্ট মর্যাদা দেওয়া হয়, অতখানি গৌরবের তার প্রাপ্য নয়। অ্যাসবেস্টারের আবরুহীন সংক্ষিপ্ত ছাউনি, তার তলায় ইতস্তত দুটো চারটে বেঞ্চি ছড়িয়ে আছে, আর ছিল খান দুই তিন তেলের বাতি। কত বছর যে বাতিগুলোর কাঁচ পরিষ্কার করা হয় না, ফলে কালি জমে জমে এমন অবস্থা দাঁড়িয়েছে যাতে ভেতরের আলো বাইরে আসার পথ পাচ্ছে না। যেটুকু বা এসেছে চারিদিকে নিবিড় কুয়াশা আর অন্ধকার অপসারিত করার পক্ষে তা পর্যাপ্তও ছিল না। আরো একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম, স্টেশনটা একেবারে নির্জন। সম্ভবত যে লোকটি ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন পাস করায় তার ডিউটি শেষ হয়ে গিয়েছে। ডেরায় ফিরে গিয়ে এই মুহূর্তে সে হয়তো নিজেকে বিছানায় সঁপেও দিয়েছেন। উন্মুক্ত প্রান্তরের মাঝখানে এই জনহীন স্টেশনটিতে একটি মাত্রই লোক ছিল, সে অর্জুন শ্রীবাস্তব। তার দিকে তাকিয়ে আমি প্রথমে স্তম্ভিত, তারপর বিমূঢ় হয়ে গিয়েছিলাম। দুটো বেঞ্চি জোড়া লাগিয়ে তার উপর বসেছিল লোকটা। শুধু বসেছিল তা নয়, পরম তৃপ্তিতে একটা সিগারেট টানছিল আর গল গল করে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছিল। সিল্কের পাঞ্জাবিটা খুলে তালগোল পাকিয়ে বালিশের মতো করে একপাশে রেখে দিয়েছে, অর্থাৎ সিগারেটটি শেষ হলেই পরিপাটি করে একটু ঘুমের জন্য সে ব্যবস্থা করে রেখেছে। আশ্চর্য হয়ে গেলাম, লোকটার চোখে মুখে উদ্বেগের এক ফোঁটা রেখাও ফুটে ওঠেনি। স্ত্রী অসহায়ের মতো বোম্বাইগামী ট্রেনে চলে গেছে, সে সম্বন্ধে যেন তার কোনো দুর্ভাবনার লক্ষ্যই পাচ্ছিলাম না খুঁজে। পৃথিবীর সবচেয়ে সুখী, পরিতৃপ্ত এবং ভাবনা শূন্য মানুষের মতো অর্জুন শ্রীবাস্তব সেই জনহীন প্রান্তরে অ্যাসবেস্টারের ছাউনির তলায় বসেছিল। শাস্ত্রে কি এদেরই মুক্ত পুরুষ বলা হয়েছে? এরপর কি হয়েছিল? কি অভিজ্ঞতা হয়েছিল লেখকের মনের হাজার প্রশ্ন ভিড় করেছিল। অর্জুন শ্রীবাস্তব কেন তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে নিজে নেমে গেছিলেন? জানতে হলে আগামী পর্বের আমার এই গল্প পাঠ শুনতে হবে। ততক্ষণ বন্ধুরা শুনতে থাকো আমার আজকের এই গল্প পাঠের প্রথম পর্ব। সবাইকে অনেক 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 ভালোবাসা।